সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। বরাবরের মতো মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি উজ্জ্বল কুমার পাল, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তো আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের তৈলচিত্রের ভূত গল্প নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো বোর্ডের দিকে দৃষ্টিপাত করি। আজকের পাঠ তৈলচিত্রের ভূত। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তৈলচিত্রের ভূত গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি 1908 সালে জন্মগ্রহণ করেন এবং 1956 সালে মৃত্যুবরণ করেন। লেখকের পরিচিতি, লেখক পরিচিতিতে দেখি তার পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নীরদা সুন্দরী দেবী। তিনি 1908 সালে, অর্থাৎ লেখক 1908 সালে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বিক্রমপুরের মালবদিয়া। প্রিয় শিক্ষার্থী, তাহলে তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় আর মাতার নাম নীরদা সুন্দরী দেবী। তিনি 1908 সালে বিহারের সাঁওতাল পরগনার অন্তর্গত দুমকা শহরে জন্মগ্রহণ করেন এবং পৈতৃক নিবাস অর্থাৎ বাবার বাড়ি ছিল, আগে বাড়ি ছিল বিক্রমপুরের মালবদিয়াতে। তো তিনি, এই লেখক 1926 সালে মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। 1926 সালে মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং 1928 সালে ওয়েস্টীয় মিশন কলেজ থেকে 1928 সালে আইএসসি পাস করেন। এই কলেজটি ছিল বাঁকুড়াতে। বিএসসি গণিতের উপর পড়াশোনা করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে। তো দুঃখের বিষয়, এটা ছিল অসমাপ্ত সাহিত্যকর্ম। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের ভিতরে উপন্যাস, সেখানে দেখতে পাই জননী আছে, দিবারাত্রির কাব্য আছে, পুতুল নাচের ইতিকথা আছে, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস রয়েছে। গল্প গ্রন্থের ভিতরে পাই অতসী, মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, সরীসৃপ ইত্যাদি। তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা বন্ধুরা জানতো 27টি। তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা 27টি। তৈলচিত্রের ভূত গল্পটি, আজকে এই তৈলচিত্রের ভূত গল্পটি 1941 সালে মৌচাক পত্রিকায় ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশিত হয়েছিল। তাহলে তৈলচিত্রের ভূত গল্পটি 1941 সালে ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার জীবন কর্ম: সহকারী সম্পাদক হিসেবে বঙ্গশ্রী পত্রিকায় দায়িত্ব পালন করেন। তারপর যুগ্ম সম্পাদক হিসেবে তিনি প্রগতি লেখক সংঘের দায়িত্ব পালন করেন। আজকের পাঠের উদ্দেশ্য আসলে কি? আজকের পাঠটি পড়ে শিক্ষার্থীরা কি শিখবে? তো পাঠের উদ্দেশ্য হচ্ছে ভূতের বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার, তা ভিত্তিহীন, কাল্পনিক ও অন্তঃশাসন। আসলে ভূতের বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার ও ভিত্তিহীন, কাল্পনিক, অন্তঃশাসন যে ব্যাপার রয়েছে, বিজ্ঞান সম্মত বিচার বুদ্ধির মাধ্যমে সেই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজেই দূর করা সম্ভব। গল্পটি থেকে শিক্ষার্থীরা এই বিষয়ে ভয়মুক্ত, সংস্কার মুক্ত ও সচেতন হবে। এই বিষয়টি সুন্দরভাবে পড়লে শিক্ষার্থীরা এই ভূতের ভয় বিষয়ে আসলে ভয়মুক্ত, সংস্কার মুক্ত ও সচেতন হয়ে উঠবে। শিক্ষণ ফল: আজকের পাঠটি পড়ে কি শিখবে? বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আরো পারবে অজানা ভয়ে ভীত না হয়ে সাহসী হওয়ার প্রেরণা লাভ করতে। তাহলে এই পাঠটি পড়লে
শিকড়ফল দুটি পেলাম, বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, আর অজানা ভয়ে ভীত না হয়ে সাহসী হওয়ার প্রেরণা লাভ করতে পারবে। গুরুত্বপূর্ণ চরিত্র আছে তিনটি। এই চরিত্র তিনটি হচ্ছে নগেন, পরাশর ডাক্তার, নগেনের মামাতো ভাই পরেশ। তাহলে তিনটি চরিত্র পেলাম, নগেন, পরাশর ডাক্তার, নগেনের মামাতো ভাই পরেশ। আচ্ছা, আমরা পাঠটি পড়ে কিছু বানান শিখব। সেই বানানগুলো হচ্ছে একটা প্রকাণ্ড, এদিকে খুব সচেতনভাবে খেয়াল দিতে হবে। কঠিন বানান তোমাদের জন্য, খুবই কঠিন বানান, এগুলোর দিকে দৃষ্টি না দিলে ভুল হয়ে যেতে পারে। প্রকাণ্ড, লাইব্রেরি, নিঃসন্দেহ, উদ্ভ্রান্ত, আকর্ষণ, শ্রদ্ধা ভক্তি, প্রেতাত্মা, ইতস্তত, চমকপ্রদ, অবিশ্বাস্য, আত্মগ্লানি, পশ্চিমকাল, হৃদকম্পন, ভৎসনা, অশরীরী, জলজল। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ বানান দেখে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মূল পাঠে একটু যাওয়া যাক। দেখো তো এই ছবিটা চিনতে পারো কিনা? সুপ্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে তৈলচিত্রের ভূত গল্প, যেটা লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। তো আমরা এই পাঠ নিয়ে আজ আলোচনা করব। একদিন সকালবেলা পরাশর ডাক্তার তার প্রকাণ্ড লাইব্রেরিতে বসে আছে, বসে চিঠি লিখছে। এমন সময় নগেন চুপি চুপি নিঃশব্দে তার টেবিলের কাছে এসে দাঁড়ালো। পরাশর ডাক্তার নগেনকে বসতে বলল। তার দিকে না তাকিয়েই ডাক্তার চিঠি লেখা শেষ করলেন, চিঠিটি খামে ভরলেন, তারপর ঠিকানা লিখলেন, অবশেষে ডাকযোগে পাঠিয়ে দিয়েই তারপর নগেনের সাথে কথা বললেন। তার চেহারাটা দেখে পরাশর ডাক্তারের প্রথমত খারাপ লাগলো, কারণ তার চেহারাটা এমন নয়। সে ছিল মোটা, হাসি খুশি আলা একটা ছেলে। তো চেহারাটা মন্দ নয় বেশ। তো 2 মাস আগে যখন তাকে দেখেছিল বেশ সুন্দরী লাগছিল, কিন্তু আজ হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে এর ভিতরে তার চেহারার এমন পরিবর্তন ঘটলো? মুখে হাসির চিহ্নটুকু নেই, চেহারাও যেন উদ্ভ্রান্ত, এদিক ওদিক চাইছে, চাহনিতে উদ্ভ্রান্তের ছাপ রয়েছে। কি এমন ঘটলো? পরাশর ডাক্তার ভেবেই পায় না। তারপর পরাশর ডাক্তার কি করলো? হ্যাঁ, পরাশর ডাক্তার নগেনের আঙুলের ডগাগুলো একত্রিত করে দেখতে লাগলো, পরীক্ষা করতে লাগলো আসলে বিষয়টা কি হয়েছে। তো আমরা দেখি পরাশর ডাক্তার পরীক্ষা করতে লাগলেন। তো এরপর যে দেখতে পেলাম যে নগেন শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়েছিল, রাখতে গিয়েছিল নগেন ডাক্তারের কাছে, পরাশর ডাক্তারের কাছে। তো তার চেহারা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে যে মামার চিন্তায় এমনটা হয়েছে সেটা
ডাক্তার ভাবতেই পারল না, কারণ সে জানতো যে যতই বাইরে ভক্তি শ্রদ্ধা দেখাক না কেন, আসলে মামাকে সে প্রায় জমের বাড়ি পাঠাতো। তাহলে মামার শোকে বা মামার চিন্তায় তার শরীর এতটা খারাপ হওয়ার কথা নয়। আসলে তাহলে মূল ঘটনাটি কি? লেখক এখানে সুন্দরভাবে এই কথাটি ব্যক্ত করেছেন। নগেন আস্তে আস্তে পরাশর ডাক্তারের কাছে বলল, কাকা, আমি কি সত্যি পাগল হয়ে গেছি? ডাক্তার বলল, তোমার মাথা হয়ে গেছে। হেসে বললেন, ডাক্তার কাকা হেসে বললেন, পাগল হওয়া এত সোজা নাকি রে বাবা? যে সহজে পাগল হয় সে খুব দ্রুত বা সহজে বুঝতে পারে না যে সে পাগল হয়ে গেছে। তখন নগেন কাকাকে বলল, আচ্ছা কাকা, প্রেতাত্মা কি? প্রেতাত্মা আছে? তো প্রেতাত্মা তো ভূত, তাই না? আসলে কাকা, ডাক্তার কাকা কিন্তু বিজ্ঞানসম্মত, বিজ্ঞান মনস্ক ব্যক্তি, তার কাছে ভূতের কোনো স্থান নেই। তো নগেন এক সময় জানতে পারলো যে লেখাপড়ার জন্য তার মামা তাকে একটা মোটা অঙ্কের টাকা উইল করে গেছে। আরো জানতে পারলো নিজের ছেলেদের চেয়ে তাকে কম দেয়নি, প্রায় সম অর্থ দিয়ে গেছে। এই ঘটনাটি জানার পর নগেনের মনে অনুশোচনার সৃষ্টি হলো। সে ভাবতে লাগলো, হাই, আমি মামাকে ভক্তি শ্রদ্ধার নামে কতটা ঠকিয়েছি। অনুশোচনায় তার মাথা নিচু হয়ে গেল। সে মনে মনে আত্মগ্লানি অনুভব করল। তাই শ্রাদ্ধের দিন গভীর রাতে, রাত ৩টার দিকে, নিশুত রাতে সে ভাবলো যে মামার ছবি ছুঁয়ে প্রণাম করলে যদি কিছুটা আত্মগ্লানি অর্থাৎ কিছুটা পাপের প্রায়শ্চিত্ত হয়। তো এজ্ঞান তার ছিল যে এই ৩টার সময়ে যে তার ঘরে যেতে হবে এটা আসলে খাপ ছাড়া। তাই সে মনে করলো যে কাজটি থাক, সকালের জন্য থাক, এখন ঘুমাই পড়ি। কিন্তু বিছানায় গিয়ে এপাশ ওপাশ করলো, কিন্তু ঘুমাতে পারলো না, ঘুম তার আসলো না। কারণ মাথা যে গরম হয়ে গেছে, কারণ মাথা গরম থাকলে কখনো ঘুম আসে না, তাই সে ঘুমাতে পারলো না। অবশেষে বিছানা ছেড়ে উঠতে হলো সেই মামার তৈলচিত্রের ভূতের উদ্দেশ্যে। নিঃশব্দে, আলো না জ্বালিয়ে, অর্থাৎ কারো কাছে ধরা পড়বে না, তাই এই ভয়ে আলো না জ্বালিয়েই সে মামার তৈলচিত্রের ভূতের দিকে এগিয়ে গেল। দেখতে পেল মামার তৈলচিত্রটি যদিও অন্ধকার, তবুও তার কোনো সমস্যা হলো না, কারণ ছোটবেলা থেকেই সে মামা বাড়ি থেকেই মানুষ, এখান থেকেই সে কলেজে পড়ছে। সুতরাং কি আলো কি অন্ধকার, এই বাড়ির কোনো কিছুই তার অজানা অচেনা নয়, সুতরাং তার সমস্যা হলো না। এই যে লাইব্রেরিতে ঢুকলো, এই লাইব্রেরিটি তার দাদা মশাইয়ের আমলের। গত ৩০ বছরে একটি টাকাও এর পিছনে যে খরচ হয়েছে কিনা সন্দেহ আছে। এখানে আছে কম দামি কিছু আলমারি, কিছু পুরাতন কম মূল্যের বই, ছিঁড়া কাগজপত্র আর সাময়িকী পত্র। এগুলো থেকে ভাবসা গন্ধ বের হয়ে আসছে। এখানে আরো আছে একটি টেবিল আর গুটি কয়েক পেনশন পাওয়া চেয়ার। তো যাই হোক, এখানে ৩টি ছবি ছিল, বড় বড় তৈলচিত্র ছিল ৩টি, একটি মামার, একটি দাদামশাই আর একটি দিদিমার।
এছাড়াও কয়েকটি সস্তা ফ্রেমে বাঁধানো ফটো ছিল, আর ছিল কয়েকটি ক্যালেন্ডার। কোনটিতে ডিসেম্বর মাস, কোনটিতে চৈত্র মাসের 12 তারিখ। তো এক সময় সে গভীর রাত্রে তৈলচিত্রটি স্পর্শ করলো প্রণাম করার জন্য, অমনি তাকে ঝাড়া মেরে ফেলে দিল মাটিতে। নগেন অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে উঠে দেখে নগেন মামার তৈলচিত্রের নিচে পড়ে আছে। সে ভাবতে লাগলো যে ভক্তি শ্রদ্ধার নামে সে যে মামাকে ঠকিয়ে টাকা হাতিয়ে নিয়েছে, এজন্যই বোধহয় মামা তাকে এই প্রায়শ্চিত্তটা, মামা তাকে এই ধরনের শাস্তি দিচ্ছে। যাই হোক, সারাটা দিন তার মন ভীষণ খারাপ থাকলো, বিছানায় মরার মতো পড়ে থাকলো। এটা সেটা কত কি ভাবলো, কিন্তু মন কখনোই শান্ত হলো না। তাই সে ভাবলো দুপুরে আবার ছবিটি ছুঁয়ে প্রণাম করবে। দুপুরে প্রণাম করতে গেল, কিন্তু কই, মামা যদি রাগ করে থাকে তাহলে তো এবারও করলেন। আসলে মামা রাগ করলো না, তাকে খেলে দিল না, কিছুই অনুভব করলো না। তখন সে তো, অর্থাৎ নগেন তো এই যুগের ছেলে, ভাবলো কালকের ঘটনাটা নিছক স্বপ্ন কিনা, হয়তোবা নিছক স্বপ্নও হতে পারে। তাই সে ভাবলো স্বপ্ন হোক আর যাই হোক, কাল যে একবার মামার ঘরে আছাড় খেয়েছে এটা সত্য, সে ঘুমের ঘরেই মামার ঘরে যেয়ে থাক, আর জাগ্রত ভাবেই সেই মামার সেই ফটো অর্থাৎ লাইব্রেরির ঘরে যেয়ে থাক। আছাড় সে একটা খেয়েছে এটা সত্য। তবুও মানব মনের এই অবিশ্বাস্য সন্দেহ দূর না করে কি উপায় আছে? তাই সে ভাবলো রাত্রে আর একবার ছবি স্পর্শ করা যাক। সে বরাবরের মতো গভীর রাত্রে মামার ঘরে প্রবেশ করলো, অর্থাৎ লাইব্রেরিতে প্রবেশ করলো। সেখানে গেল, গিয়ে লাইটটি জ্বালিয়ে দিল, তারপর মামার ছবিটি স্পর্শ করলো। কই, মামা তো ঠেলে দিলে না, কিন্তু তার শরীরের ভিতরে একটা ইমেজ উপলব্ধি করলো, কি যেন ফ্রেমের ভিতর থেকে তার শরীরে প্রবেশ করছে। হয়তোবা ভয়ের কারণে এমনটি হচ্ছে মনে করলো। তারপর আলোটা নিভিয়ে যে বের হবে, এমন সময় ভাবলো আলো থাকলে মামা তো কিছুই করতে পারবে না, এবং গতদিন যখন প্রবেশ করেছিলাম এই লাইব্রেরিতে তখনও আলো ছিল না। সুতরাং ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে কি বা এসে যায়, আলোটি নিভিয়ে দিল। দেওয়ার পর সে আবার তৈলচিত্রটি স্পর্শ করল। মা, তৈলচিত্রটি স্পর্শ করা মাত্রই মামা আবার তাকে ঠেলে দিল। এবার অজ্ঞান হলো না, কিন্তু মাটিতে পড়ে গেল, মেঝেতে পড়ে গেল। তারপর থেকে সে যেন কেমন হয়ে গেছে, পাগলের মতো। ডাক্তার কাকা তখন বলছে, তুমি কি এর আগে কখনো, এর পরে কি কখনো আর স্পর্শ করেছো? বলছে হ্যাঁ, স্পর্শ করেছি, দিনে করেছি, রাত্রে করেছি, আলোতে করেছি, অন্ধকারে করেছি। ঠিক দিনের বেলায় বা আলো জেলে স্পর্শ করলে তেমন কিছু হয় না, কিন্তু অন্ধকার স্পর্শ করার ফলে মামা আমাকে ঠেলে দেন। কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো জ্ঞান থাকে। মামা এও বলেছিল, তোমার কি কখনো ফিট লেগেছিল, ফিটের সমস্যা আছে? বলছে না, ফিট নেই। মামা হয়তো মৃত্যুর পর মানুষ সবকিছু জানতে পারে এমনটা ধারণা ছিল নগেনের, তাই বোধহয় মামার মৃত্যুর পর সবকিছু জেনে গেছে।
যে আমি ভক্তি শ্রদ্ধার ভরে, ভক্তি শ্রদ্ধার লোভ দেখিয়ে মামার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছি। এই জন্যই বোধ হয় তার তৈলচিত্র পর্যন্ত আমাকে স্পর্শ করতে দিতে চান না। তো এভাবে কাটলো। পরাশর ডাক্তার একদিন বলল, ঠিক আছে, তুমি আমার সাথে যাবে, রাত 12টার সময় আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার মামার লাইব্রেরিতে যাব। নগেন পরাশর ডাক্তারের হাত আঁকড়ে ধরে লাইব্রেরির ঘরে গেল অন্ধকারে। নগেন বলল, কাকা আলোটা কি জ্বালিয়ে দেব? নগেন বলছে, কাকা বলছে না থাক, কিন্তু পাশের বাড়ি কিংবা ল্যাম্পপোস্ট কোথা থেকে একটা আলোর রেখা ঘরে প্রবেশ করছে, তাতে অন্ধকার দূর হওয়া তো দূরের কথা, মনে হচ্ছে ঘরের সমস্ত অন্ধকারকে সেজন্য আরো জানান দিয়ে যাচ্ছে। কাকা এগিয়ে গেল তৈলচিত্রের দিকে। প্রথমত হাত পড়ল দেয়ালে। ছবির গায়ে হাত দিতে কাকারও যেন ইতস্তত বোধ করতে লাগলো। তারপর যেই কাকা মামার তৈলচিত্রে স্পর্শ করলো, অমনি তাকে ঠেলে দিল। কাকা তখন নগেনকে বলল, কিসে আমাকে ফেলে দিল তুমি বুঝতে পারলে না নগেন? আমি ঠিক বুঝতে পেরেছি, এটা ইলেকট্রিক শক ছিল। আর তারপর আরো 5 মিনিট ধরে এক দৃষ্টিতে তৈলচিত্রের ফ্রেমের দিকে তাকিয়ে থাকলো। তখন কাকা নগেনকে বলল, তুমি একটা আস্ত গর্ধব নগেন, এত কিছু বলতে পারলে আর এই কথাটি বলতে পারলে না যে মামার তৈলচিত্রে রূপার ফ্রেম লাগানো হয়েছে। পরাশর ডাক্তার যখন এর আগে, অর্থাৎ 6 মাস আগে যখন এ বাড়িতে এসেছিলেন, তখন এই ফ্রেমটি লাগানো ছিল না। এই ফ্রেমটি চুরি যাওয়ার ভয়ে মামা এটা যত্ন করে উঠাই রেখেছিল, কিন্তু শ্রাদ্ধের দিন মামিমা এটি বার করে দিলেন, তাই এই রূপার ফ্রেমটি লাগানো হলো মামার ছবিতে। আর তার মামাতো ভাই পরেশ তাতে 2টি বাল্ব লাগিয়ে দিল। এজন্যই এতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল, তাই এমনটি ঘটেছে। প্রথমত নগেন কিছু বুঝতে পারল না। ডাক্তার কাকা বললেন, যখন দিনের বেলা মেন সুইচ অফ থাকে তখন এটা স্পর্শ করলে কিছু হয় না, সন্ধ্যাবেলায় যখন এটা স্পর্শ করা হয় চারিদিকে আলো জ্বলে, তেমন কিছু হয় না, কিন্তু গভীর রাতে যখন সমস্ত আলো নিভে যায় তখন স্পর্শ করলে কি হয়, আর রক্ষে থাকে না। অগত্য এর যে এখান দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, স্পর্শ করলে তা মানুষের শরীর দিয়েও প্রবাহিত হয়। আর হ্যাঁ, এটি এমন ভাবে সেট করা হয়েছে যে এই তৈলচিত্রের নিচে একটি কাঠ জাতীয় কিছু আছে, তা না হলে বিদ্যুৎ বিল হু করে বেড়ে যেত। তো এই সমস্ত কিছু বলার পর নগেন বুঝতে পারল আসলে মামার ছবিতে কোন ভূত অবস্থান করছিল। অবশেষে মামা নগেনকে
বলল, গাধারও তোমার চেয়ে বুদ্ধি অনেক বেশি আছে। তুমি যদি আগে আমাকে এই কথাটি বলতে, তাহলে হয়তো এমন বৈদ্যুতিক শক খেতে হতো না। তো যাই হোক, আমাদের কপাল ভালো যে তড়িতাহত হয়ে প্রাণে মরতে হয়নি। আসলে তড়িতাহত হয়ে ডাক্তার কাকা যে শক খেয়েছিল, তাতে তার খুব বেশি অসুবিধা হয়নি, সেই কথাটি বোঝাতে চেয়েছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে ভূত নয়, এই ইলেকট্রিক শকের কারণেই এমনটি হয়েছিল। তো এই ছিল আমাদের তৈলচিত্র ভূতের পাঠ আলোচনা পর্ব। তো আমরা বাড়ির কাজ নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ আছে, এবার দেখে নেওয়া যাক। বাড়ির কাজ 1 নম্বর প্রশ্ন, লেখকের পিতৃ প্রদত্ত নাম কি? আমি আগে বলেছি, লেখকের পিতৃ প্রদত্ত নাম কি? সূর্যবাবুর ভিটামিন সমস্যা লেখকের কোন ধরনের রচনা? সূর্যবাবুর ভিটামিন সমস্যা কোন ধরনের রচনা? 3 নম্বর প্রশ্ন, প্রেতাত্মা অর্থ কি? প্রেতাত্মা অর্থ কি? 4 নম্বর প্রশ্ন, কপাল ভালো তড়িতাহত হয়ে প্রাণে মরতে হয়নি, কথাটি কে বলেছিল? কপাল ভালো তড়িতাহত হয়ে প্রাণে মরতে হয়নি, কথাটি কে বলেছিল? 5 নম্বর প্রশ্ন, এবছর কে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে? হ্যাঁ, এবছর কে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠ আলোচনা করলাম, তোমাদের জন্য কিছু বাড়ির কাজও দেওয়া হলো। সব মিলিয়ে এই পাঠটি সুন্দর করে পড়বে, শব্দ অর্থগুলো পড়বে, কবি পরিচিতি, লেখক পরিচিতি পড়বে এবং বাবা মার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, ভিড় এড়িয়ে চলবে। পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, খুব ভালো।